আজকে আমি কথা বলবো পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি সম্বন্ধে। জানি বন্ধুরা, তো এই কথাটা শোনা মাত্রই তোমাদের মনে হচ্ছে আমি হয়তো ইলন মাস্ক, রতন টাটা বা মুকেশ আম্বানির মতো কোনো এখনকার দিনের কোটিপতির কথা বলবো, কিন্তু না বন্ধুরা, আমি যার কথা বলতে চলেছি তার নেটওয়ার্থ বা টোটাল মূলধন বা ধনসম্পত্তি এতটাই যে এখনকার যুগের সমস্ত কোটিপতিদের টাকা এক জায়গায় করলেও তার ধনসম্পত্তির ধারে কাছে কেউ যেতে পারবে না। এই মানুষটার নাম হলো আর কেউ নয়, আফ্রিকার মালি সাম্রাজ্যের রাজা মানসা মুসা। মানসা মুসার জন্ম হয় আনুমানিক 1300 খ্রিস্টাব্দের আগে ঐতিহাসিকদের মতে। তার বাবার নাম ছিল ফাগালে আর মায়ের নাম কানকু। মানসা আফ্রিকার এক অনেক পুরনো শব্দ যার অর্থ হলো রাজা, তাই মানসা মুসা এর আক্ষরিক অর্থ হলো রাজা মুসা। মুসা রাজা অর্থাৎ মানসা হওয়ার আগে মালি সাম্রাজ্যের রাজা ছিল মোহাম্মদ ইবন কু, এবং এই মোহাম্মদ ইবন কুয়ের একটা খুব বড় সংকল্প ছিল, সেটা হচ্ছে তিনি চেয়েছিলেন তিনি আফ্রিকার পশ্চিম দিকে যে দেশগুলো আছে আটলান্টিক মহাসাগরের ওপারে সেগুলোকে আক্রমণ করে দখল করতে। তার জন্য তিনি অনেক আগেই 200টা জাহাজ সৈন্য ভর্তি করে পাঠিয়েছিলেন আক্রমণের জন্য, কিন্তু অনেক দিন চলে যাওয়ার পরেও সেই সৈন্য দলের কোনো খবরই আসেনি। তাই তিনি এবার নিজে ঠিক করলেন এবারে আর কাউকে নয়, এবার তিনি নিজে যাবেন, কিন্তু এবারে 200টা জাহাজ নয়, এবারে তার সঙ্গে যাবে 2000 জাহাজ। আর আগের বারে সৈন্য দলের যে পরিমাণ সৈন্য গেছিল তার দ্বিগুণ সৈন্য যাবে। এই দ্বিগুণ সৈন্য আর 2000 জাহাজ নিয়ে মোহাম্মদ ইবন কু চলে পাড়ি দেন পশ্চিম দিকের দেশগুলোকে আক্রমণের জন্য আর দখলের জন্য। কিন্তু এই যাত্রার বহু মাস পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক প্রথমবারে যে 200টা জাহাজ পাড়ি দেয় তারা যেভাবে নিখোঁজ হয়ে যায়, ঠিক একইভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মোহাম্মদ ইবন কু তার 2000 জাহাজ আর দ্বিগুণ সৈন্যকে সাথে। এই পরিমাণ সৈন্য আর জাহাজ নিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর মালির সাম্রাজ্যের কি হবে সেটা ভাবা শুরু হয়, আর মালির সাম্রাজ্যের পরবর্তী রাজা অর্থাৎ মানসা ঘোষণা করা হয় মানসা মুসাকে। এইভাবে মুসা হয়ে ওঠে আফ্রিকার মালির সাম্রাজ্যের 9মতম রাজা অর্থাৎ মানসা। মোহাম্মদ ইবন কু ফিরে না আসার জন্য মানসা মুসা যে পরবর্তী রাজা অর্থাৎ 9মতম মানসা হলো তা তো নিঃসন্দেহে, কিন্তু এইখানেই একটা প্রশ্ন সৃষ্টি হয় ঐতিহাসিকদের মনে যে কিভাবে এই মোহাম্মদ ইবন কু হারিয়ে গেলেন এবং তার পরপরই কিভাবে মানসা মুসা রাজা হয়ে গেলেন। অনেকে এটাও মনে করেন যে মানসা মুসা হয়তো নিজেই তার আগের রাজা মোহাম্মদ ইবন কুকে সরিয়ে তার জায়গায় পরবর্তী রাজা হয়ে যান। তবে মানসা মুসার পৃথিবীর সব থেকে বড় লোক হওয়ার পিছনে মূলত দুটো কারণ আছে। এক হলো নুন, হ্যাঁ বন্ধুরা নুন, আর দ্বিতীয় হলো সোনা। প্রথমে আছে নুনের কথায়। আমরা তো নুন সাধারণত খাবারে দিই, কিন্তু তখনকার দিনে অর্থাৎ 1300 খ্রিস্টাব্দে নুনের পরিমাণ বা নুনের ভ্যালু এতটাই বেশি ছিল যে সেটাকে সোনার সঙ্গে তুলনা করে দেখা হতো। তার মূল কারণ হলো আফ্রিকার মতো একটা গরম দেশে খাবারকে অনেক দিনের জন্য মজুত রাখতে বা সংরক্ষণ করে রাখতে নুন বিপুল পরিমাণে ব্যবহার করা হতো। তাই শুধু খাবারে ব্যবহার করা নুন নয়, নুনটাকে সংরক্ষণের মূল মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য তার দাম সোনার সমান সমান ছিল। আর মানসা মুসা এত বুদ্ধিমান একজন রাজা ছিলেন, তিনি প্রতিটা রাজ্যের বা প্রতিটা দেশের থেকে নুনের বিনিময়ে সোনা নিতেন। তাই একদিকে তিনি নুন বিক্রি করছিলেন, অপরদিকে সবার কাছ থেকে তার কাছে বিপুল পরিমাণে নুনের সম পরিমাণে সোনা আসছিল। আর দ্বিতীয় আসি সোনার বিষয়ে। আমরা সবাই জানি পৃথিবীর সব থেকে বেশি পরিমাণে সোনার খনি পাওয়া যায় আফ্রিকাতে। ইভেন এখনো কিছু সোনার খনি এমন আছে যেগুলো বিগত 500-600 বছর ধরে অবিরতভাবে এবং এক টানা সোনা উৎপাদন করে চলেছে। ঠিক সেই রকমই অনেক মাইন্স অর্থাৎ খনি, সোনার খনি দেখা যেত তখনকার মালির সাম্রাজ্যে। আর যে সাম্রাজ্যের রাজা ছিলেন মানসা মুসা, তিনি চাইলেই কিন্তু একদম প্রত্যক্ষ এবং সরাসরি আক্রমণ করতে পারতেন এবং দখল করে নিতে পারতেন সেই প্রত্যেকটা খনিগুলো যেখান থেকে সোনা উৎপাদন হচ্ছিল। কিন্তু না, তিনি ছিলেন পৃথিবীর সব থেকে বুদ্ধিমান একজন রাজা। তাই তিনি কি করলেন, সেই সোনার খনিগুলোকে থেকে আরো বেশি পরিমাণে আয় বের করে নেওয়ার জন্য, আরো বেশি পরিমাণে সোনা ইন এক্সচেঞ্জ পাওয়ার জন্য, বিনিময় পাওয়ার জন্য তিনি সেই সোনার রপ্তানি এবং আমদানিতে চড়া হারে শুল্ক অর্থাৎ ট্যাক্স বসিয়ে দিলেন। এত বিপুল ধনসম্পদের একটা ছোট্ট আভাস পাওয়ার জন্য একটা গল্প বলি শোনো। একদিন মানসা মুসা অর্থাৎ পৃথিবীর সব থেকে ধনসম্পত্তিযুক্ত মানুষের মনে হলো যে তিনি মক্কা মদিনাতে হজ করতে যাবেন। হ্যাঁ বন্ধুরা,
মালির সাম্রাজ্যের নতুন হওয়া রাজা মানসা মুসা ছিলেন একজন ইসলাম ধর্মের মানুষ, তাই আর প্রতিটা ইসলাম ধর্মের মানুষের মতো তারও ইচ্ছা হলো আরবের মক্কা মদিনাতে হজ করে আসতে। আর তিনি একদল মানুষ আর অগণিত পরিমাণ সোনাদানা নিয়ে বেরিয়ে পড়লেন হজ করতে মক্কা মদিনার উদ্দেশ্যে। এনি গেস বন্ধুরা, এই একদল মানুষ কতজন মানুষ হতে পারে? এনি গেস 1000, 2000, 10,000? মানসা মুসা 60,000 মানুষকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন মক্কা মদিনার দিকে হজ করতে। কিছু ঐতিহাসিক এই বিরল দৃশ্যকে একটা কল্পনা করেন যেন একটা গোটা শহর হেঁটে চলেছে, যেখানে বাচ্চা থেকে বুড়ো, হাতি, ঘোড়া, উট যেন অজস্র পরিমাণে হাজারে হাজারে কাতারে কাতারে হেঁটে চলেছে, যেন একটা গোটা শহর যেন হেঁটে চলেছে। এই বিরল দৃশ্য ইতিহাসের পাতায় বর্ণিত আছে। আর এইরকমই কিছু করে দেখিয়েছিলেন মালির সাম্রাজ্যের রাজা মানসা মুসা। আর এই 60,000 লোকেদের মধ্যে 10,000 ছিল চাকর, যারা মানসা মুসার অগণিত ক্যারি করা সোনাদানা নিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ তিনি সাথে করে এত পরিমাণে সোনা নিয়ে যাচ্ছিলেন, সেগুলোকে বওয়ার জন্য 10,000 লোকের প্রয়োজন হয়েছিল। আর তিনি এই পরিমাণ সোনা নিয়ে যেখানেই দাঁড়াতেন, সেখানেই তিনি 10 থেকে 20 কেজি সোনা মানুষের মধ্যে দান করে দিতেন। এই প্রথমবার হয়েছিল ইতিহাসে যখন একটা মানুষের দানের জন্য সোনার দাম হঠাৎ করে কমে যায়। তিনি যখন কায়রোতে ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন মক্কা মদিনা যাওয়ার ঠিক আগে, তখন তার এই সোনা দানের জন্য হঠাৎ করে কায়রোতে হাইপার ইনফ্লেশন দেখা যায়, যার জন্য মানুষ পাগলের মতো সোনা ব্যবহার করা শুরু করে, আর সোনার দাম হঠাৎ করে একদিনের মধ্যে অনেক কমে যায়। মক্কা মদিনা থেকে ফিরে আসার পর তিনি তার হজ অর্থাৎ ধর্মের স্থানে যাওয়ার যাত্রা সম্পূর্ণ করার পর তিনি যখন তার সাম্রাজ্য অর্থাৎ মালির সাম্রাজ্যে ফিরে আসেন, সেখানে এসে তিনি একটা সিদ্ধান্ত নেন যে তিনি পাকাপাকিভাবে মক্কাতে গিয়ে বসবাস করা শুরু করবেন। কিন্তু ঠিক তখনই যখন তিনি এই সিদ্ধান্ত নিচ্ছিলেন, তার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। এই সময়টা হচ্ছে 1337 খ্রিস্টাব্দ যখন তিনি মারা যান। আর এর পর থেকেই এই বিপুল পরিমাণে ধনসম্পত্তি যে কি হলো তার হদিশ কারোর কাছে নেই। কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়ে যদি ওই পরিমাণ বিপুল ধনসম্পত্তি যদি একটা ভ্যালুয়েশন করতে হয়, তাহলে তার যে টোটাল আনুমানিক মূল্য কোথায় কোথায় যেতে পারে তার কোনো ধারণাই এখনকার মানুষের কাছে নেই, বা সেটা হয়তো ক্যালকুলেশনেরও বাইরে হতে পারে। কিন্তু অনেক অর্থনীতিবিদ আর ঐতিহাসিকরা এটা মনে করেন যে তার হয়তো 2024-এ দাঁড়িয়ে বর্তমান যুগের সাপেক্ষে তার মূল্য হতে পারে মোর দ্যান $500 বিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, $500 বিলিয়ন বেশি তার হয়তো ভ্যালুয়েশন দাঁড়াতে পারে। যদিও এই সংখ্যাটা শুধুমাত্রই কাল্পনিক অর্থাৎ আনুমানিক, কাল্পনিক বলা ভুল হবে, আনুমানিক অর্থাৎ অ্যাজিউম করা, কারণ মানসা মুসার কাছে যে পরিমাণে ধনসম্পত্তি ছিল তার ভ্যালুয়েশন হয়তো এই $500 বিলিয়ন থেকেও অনেক বেশি হতে পারে, যা হয়তো ধারণা আমাদের কাছে নেই। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশন বাটনটা দাবিয়ে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে।